বিয়ের ক্ষেত্রে আপনি দেখেন বয়সটার একটা ডিফারেন্স করে রাখা হয়েছে না। 18 বছর বয়সে ভোট তো দিতে পারবেন পুরুষ, কিন্তু বিয়ে কিন্তু করতে পারবেন না। শুরুটা কিন্তু ওখান থেকে, মগজটা কোথা থেকে তৈরি হয়। আসলে কম বয়সে যখন বিয়ে হয় একজন নারীর, তখন সে তো আসলে নারী থাকে না, তিনি থাকেন কিশোরী। তো সেই অবস্থায় যখন একটা মেয়েকে বিয়ে দেওয়া হয়, তখন তার শারীরিক মানসিক অবস্থার তো অবনতি ঘটেই, উপরন্ত সে নানা ধরনের আইনি জটিলতার সম্মুখীন হয়। এই ধরনের বিয়েগুলো সাধারণত আপনারা দেখবেন যে রেজিস্ট্রেশন হয় না। খুব প্রচার শুরু হয়েছে যে সামাজিক নৈতিকতার সাথে বাল্যবিয়েকে জুড়ে দেওয়া হচ্ছে। মনেই করা হচ্ছে যে বাল্যবিয়ে দেওয়া হলে সামাজিক সো-কল অনাচার বন্ধ হবে, কিন্তু এটার যে আসলে কোনো বাস্তব ভিত্তি নাই। এই কাউন্টার ন্যারেটিভগুলো উইথ স্ট্যাটিস্টিক্স আমরা কিন্তু যথাযথভাবে তুলে ধরতে পারছি না। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতি ভেরে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাছে প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতে শ্রদ্ধা। স্টার নিউজ করা আলাপের সঙ্গে শান্তা শার্লিন। স্টার নিউজ করা আলাপে আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ঠিক বাদিকে রয়েছেন শাশ্বতী বিপ্লব, সহযোগী পরিচালক, সোশ্যাল এম্পাওয়ারমেন্ট অ্যান্ড লিগ্যাল প্রোটেকশন প্রোগ্রাম ব্র্যাক। আমার সাথে রয়েছেন অ্যাডভোকেট ইশরাত হাসান, আইনজীবী, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমার সাথে রয়েছেন রেজওয়ানা করিম স্নিগ্ধা, সহযোগী অধ্যাপক নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের কড়া আলাপে। দর্শক, আপনাদেরকে শুরুতে জানিয়ে দিতে চাই আমাদের আজকের কড়া আলাপটি আমরা সাজিয়েছি একটি বিশেষ আয়োজনে। বাংলাদেশে যেসব পরিবারে একটি মাত্র মেয়ে রয়েছে, যেখানে বাল্য বিয়ের হার বলা যায় যে অন্তত 89%। সব মিলিয়ে এখন দেশে প্রতি 2 জন নারীর মধ্যে 18 বছর হওয়ার আগে বিয়ে হয়ে যাচ্ছে একজনের। এমনকি নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সব পরিবারেই আমরা উদ্বেগজনক হারে দেখছি যে বাল্য বিয়ে বাড়ছে। বিভিন্ন গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। সম্প্রতি সিমরিন লুবাবা নামে এক কিশোরীর বিয়ের খবরে আবারও নতুন করে আলোচনায় বাল্যবিবাহ। বিশেষজ্ঞরা বলছেন যে দারিদ্র্য, সামাজিক চাপ ও সচেতনতার অভাবে বন্ধ হচ্ছে না বাল্যবিবাহ। আর এই নিয়ে আমাদের এক সহকর্মী একটি রিপোর্ট করেছেন, আহমেদ রবি। আমরা রিপোর্টটি দেখে আসতে চাই। 18 হবে লেখেন। হবে তো বুঝলাম, হবেটা কবে? একটি বিয়ে, একটি সামাজিক আয়োজন, কিন্তু সঠিক বয়স হওয়ার আগেই যখন বিয়ের আয়োজন, তখন সেটি আইনের চোখে অপরাধ। বাল্যবিবাহ কেবল আইনের লঙ্ঘন নয়, বরং হাজারো কিশোরীর স্বপ্ন থামিয়ে দেওয়ার গল্প। বাল্যবিয়ে আইনত অপরাধ। যেখানেই থাকুন, প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান। সম্প্রতি নোয়াখালীতে লুবাবা নামে এক কিশোরীর বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও আলোচনায় বাল্যবিবাহ। অল্প বয়সে তার বিয়ে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের গবেষণা অনুযায়ী 2019 সালে দেশে বাল্যবিবাহের হার ছিল 60%। 6 বছর পর 2025-এ তা কিছুটা কমে দাঁড়িয়েছে 56%। বাল্যবিয়ের হার সবচেয়ে বেশি দরিদ্র পরিবারে, 60%-এর মতো। তবে অবাক করা তথ্য, উচ্চবিত্ত পরিবারেও 18 বছরের কম বয়সী মেয়েদের বিয়ের হার 50%-এর বেশি। আর যে পরিবারে একটি মাত্র মেয়ে, সেখানে বাল্যবিবাহের হার অস্বাভাবিকভাবে 89%। আমি একজন মা হিসেবে কখনোই চাইবো না যে ছোট বয়সে বিয়ে হোক। 18 বছর হলে তারপরেই বিয়ে হোক। হয়তো গার্জিয়ানদের চাপে অনেক সময় দেওয়া হয়, আবার এখন তো আবার নিজেরাও অনেকে করে ফেলতেছে। কিন্তু এটা আসলেও মানে আমাদের দেশের জন্য খুবই খারাপ। বিয়ের পরে নানান সমস্যা আছে, তার অনেকে অন্য এক জায়গায় যায় সে খাবো তো খাইতে পারে না, তাই না? এই কারণে আমি মনে করি উচিত না। বাল্যবিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 18 বছর এবং ছেলেদের 21 বছর। এর আগে বিয়ে দিলে সংশ্লিষ্ট অভিভাবক, কাজী কিংবা সহায়তাকারীদের বিরুদ্ধে শাস্তির বিধানও রয়েছে। তারপরও আইনকে পাশ কাটিয়ে গোপনে বা সামাজিক চাপে চলছে বাল্যবিবাহ। বাংলাদেশে বিয়ের রেজিস্ট্রেশন সংক্রান্ত যে আইনগুলো আছে, সেই আইনে কিন্তু খুব স্পষ্টভাবে বিয়ের বয়সটা
উল্লেখ করা রয়েছে। নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত, এমনকি অত্যন্ত দুঃখজনকভাবে উচ্চবিত্ত যে পরিবারগুলো রয়েছে তারাও কিন্তু এই আইনটার ব্যবহার করে, এই আইনের যে লুপহোল এটিকে ব্যবহার করে তারা কিন্তু বাল্য বিয়ের মতো অপরাধগুলোকে তারা সংগঠন করছেন এবং আইনের মাধ্যমে তারা সেই বৈধতাগুলো নিয়ে নিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, আইন প্রয়োগের পাশাপাশি বাল্যবিবাহ রোধে বাড়াতে হবে সচেতনতা। সমাজে মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন জরুরি বলে মত তাদের। দারিদ্র খুব একটা প্রভাব ফেলে না, দারিদ্র চাইতেও প্রভাব ফেলে হচ্ছে মানসিকতা এবং সামাজিক নিরাপত্তার বোধ। আইনটা যেন যথাযথ প্রয়োগ হয় সেটার ব্যবস্থা করা, এবং বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমাদের স্থানীয় সরকারের যারা আছেন তারা যদি আরো বেশি সক্রিয় হন বাল্যবিয়ে প্রতিরোধে, তাহলে অনেকটা কাজ করবে বলে আমি মনে করি। কিন্তু শুধু আইন দিয়ে আসলে এই সমস্যার সমাধান করা যাবে না। একটি মেয়ের শৈশব কি বিয়ের বন্ধনে শেষ হয়ে যাবে, নাকি শিক্ষা ও স্বপ্নের পথে এগিয়ে যাবে বাংলাদেশের মেয়েরা? আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা। আহমেদ রবির রিপোর্টটি দেখছিলাম আমরা আলোচনায় আসতে চাই শুরুতে শাশ্বতী বিপ্লব। যেমনটা বলছিলেন আপনি রিপোর্টে, যে শুধুমাত্র আইন দিয়ে এটিকে ঠেকানো সম্ভব নয়। এই যে 18 বছর বয়সে আমাদের মেয়েদের বয়স নির্ধারণ করা হয়েছে বিয়েটি লিগ্যাল হওয়ার জন্য, কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এবং ইউনিসেফের তথ্য অনুযায়ী দেশে 18 বছরের কম বয়সী মেয়েদের বিয়ের হার 56%। কিশোরী মায়েরা প্রতি হাজারে 92টি সন্তান জন্ম দিচ্ছেন। আপনি তো উন্নয়ন কর্মী হিসেবে কাজ করছেন দীর্ঘদিন ধরে, তো এই যে এখনকার যে চিত্র, এটিকে আসলে উন্নয়নের উদাহরণ হিসেবে আপনি বলবেন কিনা? একদমই না। আসলে চেষ্টা কিন্তু অনেক দিন ধরে চলছে, মানে বেসরকারি সংস্থা আমাদের মতন যারা উন্নয়ন কর্মী তারা কাজ করছে, সরকারও কিন্তু এই দেশ স্বাধীনের পর থেকে এসব নিয়ে কাজ করছে। কিন্তু আসল সমস্যাটা যেখানে হয়, যে কোনো অর্থনৈতিক ক্রাইসিসে সমাধান হিসেবে পরিবারগুলো প্রথমে যে সিদ্ধান্তে আসে সেটা হচ্ছে মেয়েটিকে বিয়ে দিয়ে দেওয়া। আপনি খেয়াল করবেন যে কোনো ডিজাস্টারে, ন্যাচারাল ডিজাস্টারে, আপনি জানেন যেখানে আমাদের স্যালাইন প্রোন এরিয়া যেগুলো আছে, রিজন যেগুলো আছে, সেখানে দেখবেন যে অনেক বেশি বাল্য বিয়ের হার। কারণ এই স্যালাইনিটির কারণে মেয়েদের রিপ্রোডাক্টিভ হেলথের উপরে এক ধরনের ইম্প্যাক্ট পড়ে। তখন তারা মনে করে যে অল্প বয়সে বিয়ে দিয়ে দিলে তাদের হয়তো বা সেই যে ক্ষতিটা হয় সেটা হয়তো হবে না। কিন্তু দেখেন একই সাথে কিন্তু দারিদ্র্যের কারণে কখনোই পরিবারগুলো ভাবে না যে ছেলেটাকে বিয়ে দিয়ে দেয়, যেটা আমরা সবাই বলার চেষ্টা করছি। প্রথম আলোর যে রিপোর্টটা আপনারা দেখিয়েছেন সেখানেও কিন্তু আছে যে অর্থনৈতিক সংকট যেখানে নেই সেখানেও কিন্তু বাল্য বিয়ে অনেক বেশি। যেমন তার উদাহরণ হিসেবে আমরা যদি বলি যে দরিদ্র পরিবারে 60%, মধ্যবিত্ত পরিবারে 55%, উচ্চ মধ্যবিত্ত পরিবারে 54%, উচ্চবিত্ত পরিবারে 50%। যদি দারিদ্রতাই কারণ হতো তাহলে উচ্চবিত্ত পরিবারে দারিদ্রতা একদমই কারণ। এটা হচ্ছে কমপ্লিট মাইন্ডসেট। আপনি দেখবেন ইদানিং একটা খুব প্রচার শুরু হয়েছে যে সামাজিক নৈতিকতার সাথে বাল্য বিয়েকে জুড়ে দেওয়া হচ্ছে। মনেই করা হচ্ছে যে বাল্য বিয়ে দেওয়া হলে সামাজিক সো কল অনাচার বন্ধ হবে, কিন্তু এটার যে আসলে কোনো বাস্তব ভিত্তি নাই। এই কাউন্টার ন্যারেটিভগুলো উইথ স্ট্যাটিস্টিক্স আমরা কিন্তু যথাযথভাবে তুলে ধরতে পারছি না। সেই জায়গা থেকে কি ধরনের অনাচার বন্ধের কথা তারা উদাহরণ হিসেবে দেন? তারা অনাচার হিসেবে বলছে যে বাল্য বিয়ে মানে হয়ে গেলে ছেলে মেয়ের যে মেলামেশার যে প্রবণতা সেটা বন্ধ হবে, অথবা তাদের ভাষ্যমতে, যারা এগুলো প্রচার করছে তাদের ভাষ্যমতে যে মেয়েরা হয়তো কোনো রকম সম্পর্কে জড়ায়, যেটাকে তারা অনৈতিক সম্পর্ক বলতে চেষ্টা করছেন, সেগুলো হ্রাস হবে। কিন্তু আমরা তো জানি যে মেয়েরা যত রকমের সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় তার একটা বড় সংখ্যা কিন্তু হয় পরিবারের ভেতর থেকে। এই পরিসংখ্যানও তো আমাদের কাছে আছে, এবং সেটা তো আপনি তার পরিবারের ভিতরে দিয়ে দিতে পারবেন না। মানে আপন একদম ক্লোজেস্ট রিলেটিভসদের কাছ থেকে প্রথম মেয়েরা মানে হ্যারাসমেন্টের অভিজ্ঞতা লাভ করে। তো সেই সব জায়গা থেকে আসলে আমরা দেখি না যে বিয়ে দেওয়ার পর একটা অল্প বয়সী মেয়ের জীবনে কি কি পরিবর্তনগুলো আসে, তার জীবনে কি ধরনের মানে
নেগেটিভ কনসিকুয়েন্সগুলো আসে, আর্লি প্রেগনেন্সি থেকে শুরু করে তার একটা বিশাল পরিবারের দায়িত্ব নিতে হয়, সেগুলোর জন্য সে তৈরি কিনা। একটা তো হচ্ছে হেলথ ওয়াইজ যে তার শরীরটা তৈরি কিনা, আরেকটা হচ্ছে যে সে এত বড় সামাজিক দায়িত্ব নেওয়ার জন্য তৈরি কিনা, এগুলো কিন্তু আমরা দেখি না। সেই জায়গা থেকে আসলে আমাদের আরও অনেক বেশি এই যে মানে ধর্মীয় অনাচারের সাথে মিলিয়ে যে ন্যারেটিভগুলো তৈরি হয়, সেটার কাউন্টার ন্যারেটিভগুলো নিয়ে আমরা যথেষ্ট কাজ করছি না বলে আমি মনে করি। আচ্ছা, আবারও আসবো আপনার কাছে শাশ্বতী বিপ্লব। অ্যাডভোকেট ইশরাত হাসান, আমি আপনার কাছে আসতে চাই এ পর্যায়ে। এই যেমনটা বলছিলেন শাশ্বতী বিপ্লব, যে অনেক ধরনের অনৈতিক কাজ থেকে মেয়েদেরকে বাঁচানোর জন্য বলা হয় যে খুব তাড়াতাড়ি বিয়ে দেয়া, এটা একটা টেন্ডেন্সি থাকে, এবং সেই সাথে তখন সেই মেয়েটার শারীরিক এবং মানসিক কী ধরনের ইম্প্যাক্ট পড়বে সেই জিনিসগুলো বিবেচনা না করেই পরিবারগুলো এ ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন। তো কী ধরনের অবস্থার মধ্যে দিয়ে আসলে একটা মেয়েকে যেতে হয় যখন কম বয়সে বিয়ে হয়? ধন্যবাদ। আসলে কম বয়সে যখন বিয়ে হয় একজন নারীর, তখন সে তো আসলে নারী থাকে না, তিনি থাকেন কিশোরী। তো সেই অবস্থায় যখন একটা মেয়েকে বিয়ে দেওয়া হয়, তখন তার শারীরিক মানসিক অবস্থার তো অবনতি ঘটেই, উপরন্ত সে নানা ধরনের আইনি জটিলতার সম্মুখীন হয়। এই ধরনের বিয়েগুলো সাধারণত আপনারা দেখবেন যে রেজিস্ট্রেশন হয় না, কারণ বাল্যবিবাহ নিরোধ আইন 2017-2-1 ধারায় বলছে যে ন্যূনতম বয়স মেয়েদের ক্ষেত্রে হবে 18 বছর এবং একজন ছেলের ক্ষেত্রে হবে 21 বছর। এবং 18 বছরের নিচে বা 21 বছরের নিচে কোনো ছেলে বা মেয়েকে বিবাহ দিলে সেক্ষেত্রে বাল্যবিবাহ নিরোধ আইনের 7 ধারায় সেটাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে 2 বছর পর্যন্ত সাজার বিধান রয়েছে এবং 2 লক্ষ টাকা পর্যন্ত ফাইনের বিধান আছে। এই সাজাটা দেয়া হবে বাল্যবিবাহ দিচ্ছেন যে পিতামাতা অভিভাবক তাদেরকে, যারা অনুষ্ঠান পরিচালনা করবেন তাকে, এবং এই একই আইনের 11 ধারায় বলা হয়েছে যদি কোনো ম্যারিজ অ্যান্ড ডিভোর্স রেজিস্টার, অর্থাৎ যাদেরকে আমরা বলে থাকি কাজী, তো কোনো কাজী যদি এই ধরনের বিয়ে রেজিস্ট্রেশন করে তাহলে তার যে কাজী হিসেবে যে রেজিস্ট্রেশন সেটা বাতিল হবে এবং তাকেও 2 বছর পর্যন্ত শাস্তি পেতে হবে এবং 50,000 টাকা পর্যন্ত ফাইনের বিধান আছে। তো এক্ষেত্রে দেখা যায় যে এই বিয়েগুলো সাধারণত রেজিস্ট্রেশন হয় না, হয় তাকে রেজিস্ট্রেশন করতে হলে বয়সটা বাড়িয়ে কোনোভাবে বার্থ সার্টিফিকেটে ফোর্জারি বা কোনো ধরনের মিথ্যা তথ্য প্রদান করে তাকে রেজিস্ট্রেশন করতে হবে, অথবা যেটা করে বেশিরভাগ ক্ষেত্রেই তারা বিয়েটা করান, সংসারও করতে থাকে কিন্তু রেজিস্ট্রেশন করে না। পরবর্তীতে দেখা যায় যে আমাদের কাছে অনেক নারীরাই আসেন যে তাদের বিয়ে হয়েছে কিন্তু তাদের কোনো কাবিননামা নাই, তখন তাদেরকে অস্বীকার করছে, সন্তান হলে সন্তানকেও অস্বীকার করছে। তখন এই কাবিননামা ছাড়া তার একটা মামলা পরিচালনা করা, অর্থাৎ তার স্ত্রী হিসেবে সেই অধিকারগুলো আদায় করা, সন্তানের জন্য তার অধিকারগুলো আদায় করা অনেক কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে আমাদের এত পরিমাণ আইনি জটিলতার সম্মুখীন হতে হয় যে প্রথমত হচ্ছে তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়া, দ্বিতীয়ত হচ্ছে যেই সন্তানগুলো অস্বীকার করছে তাদের ডিএনএ টেস্টের বিষয় আসছে, এবং এই প্রসিডিউরাল বিষয়গুলোতে বছরের পর বছর চলে যায়। যেই পরিবার আজকে একটা মেয়েকেই বোঝা মনে করছে, সেই পরিবারকে তখন শুধু মেয়ে না, মেয়ের আরও এক বা একাধিক সন্তান সহ লালন পালন করতে হয়। উপরন্ত আমাদের নারী শিশু নির্যাতন দমন আইনের 9-1 ধারায় বলা হচ্ছে যে 16 বছরের নিচে কোনো মেয়ে তিনি যদি সম্মতিও দেন তাহলে তার সাথে শারীরিক সম্পর্ক করাটা রেপ হিসেবে গণ্য হবে, অর্থাৎ আন্ডার 60 কোনো মেয়ে তার সম্মতিও কিন্তু সম্মতি হিসেবে ধরা হচ্ছে না। তাহলে এখন 16 বছরের কোনো মেয়েকে যদি বিয়ে করা হয় এবং পরবর্তীতে তিনি দাবি করেন যে সেটা আসলে যেহেতু তার সম্মতি নয়, আসলে সেটা ধর্ষণ হিসেবে গণ্য হবে, এবং তিনি যদি সেটার বিচার আদালতে যান তাহলে আসলে সেইখানে আরও প্রশ্ন আসে যে তাহলে কি এই বিয়েতে যারা তাকে বাধ্য করেছে, যারা এই ধরনের শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেছে, তারা কি তাহলে সেই ধর্ষণের সহযোগী হিসেবে বিবেচিত হবে? এই বিষয়গুলো তো খুবই জটিল আকার ধারণ করে। একটা বাল্যবিবাহ শুধুমাত্র বাল্যবিবাহ না, এটা যে আইনগতভাবে কত ধরনের জটিলতা তৈরি করে সেটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। আচ্ছা, অ্যাডভোকেট ইশরাত হাসান, আবার নিশ্চয়ই আসবো আপনার কাছে। আপনার কাছ থেকে বেশ কয়েকটি বিষয় আমরা শুনলাম যে আইন দিয়ে আসলে যেভাবে করে আমরা যে আইনের শাস্তির প্রয়োগগুলো শুনছিলাম যে কী কী শাস্তি হতে পারে বাল্যবিবাহ হলে এবং এটির সাথে জড়িত থাকলে, কিন্তু অনেক সময় দেখা যায় যে শাস্তির ভয়েও আসলে বাল্যবিবাহ বন্ধ হয় না।
আমি সাতক্ষীরার একটা ঘটনার কথা আপনাদের মনে করিয়ে দিতে চাই। এক শ্রমজীবী পরিবারের বাবা মা ক্ষুব্ধ বেশ যে তার মেয়ের বিয়ে আটকে গেছে, কিন্তু বাকিদের বিয়ে আটকায়নি, বাকি ঘরের মেয়েদের বিয়ে আটকায়নি, তার মেয়ের বিয়ে কেন আটকে গেল, ধরা পড়ে গেল কেন? এটি নিয়ে তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখেছি সেই পরিবারের। রেজওয়ানা করিম স্নিগ্ধা, আপনার কাছে জানতে চাই যে বাল্যবিবাহ কি আসলে আইন দিয়ে আটকানো সম্ভব, নাকি এটা আসলে মানুষের মগজে ঢুকে গেছে? আপনাকে অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বাল্যবিবাহের যে পুরো প্রবলেমটা, এই প্রবলেমটাকে আপনাকে মাল্টিলেয়ার্ড একটা আসপেক্ট থেকে দেখতে হবে, এবং এখানে একটা ইন্টারসেকশনাল একটা লেন্স আছে। মানে এটা আইনের সাথে, আইন আপনাকে একটা সুযোগ করে দিবে যে আপনি যদি বাল্যবিবাহ দেন তাহলে আমি আপনার কি কি ধরনের শাস্তি নির্ধারণ করতে পারি। কিন্তু বাল্যবিবাহ নিরোধের সাথে এর সম্পর্কটা কিন্তু একেবারেই ওই অর্থে নাই। কারণ হচ্ছে আমরা এরকম প্রতিদিন এমন অনেক কাজ করি যেটা আইনে আসলে নিষিদ্ধ। ইফটিজিং বলেন, সাইবার বুলিং বলেন, কন্টিনিউয়াস আমরা করছি, কিন্তু আমরা তো এটা প্রতিকার করতে পারছি না। তার কারণ হচ্ছে বাংলাদেশে বাল্যবিবাহটা কোনোভাবেই, এবং আপনি জানেন সাউথ এশিয়ান সাবকন্টে আমরা প্রথম হয়েছি, অন্য কিছু তো হতে পারি বা না পারি, হ্যাঁ, এখানে বাল্যবিবাহতে আমরা প্রথম হয়েছি। প্রথম খেয়াল করে দেখবেন, এই বাল্যবিবাহ বললেই আমাদের মাথায় আসে নারীর বাল্যবিবাহ। আমরা কিন্তু কেউ বদার্ড না যে 19 বছরের ছেলেটা যদি বিয়ে করে ফেলে সে বাল্যবিবাহ করছে কিনা, আন্ডারস্ট্যান্ডিংটা। তার মানে এই আলাপটা, পুরা ডিসকোর্সটা হচ্ছে মেয়ে শিশুর বাল্যবিবাহ নিয়ে কিন্তু প্রতিষ্ঠিত। আইন অনুযায়ী কিন্তু সেটা হবার কথা ছিল না। বিয়ের ক্ষেত্রে আপনি দেখেন বয়সটার একটা ডিফারেন্স করে রাখা হয়েছে না। 18 বছর বয়সে ভোট তো দিতে পারবেন পুরুষ, কিন্তু বিয়ে কিন্তু করতে পারবেন না। শুরুটা কিন্তু ওখান থেকে, মগজটা কোথা থেকে তৈরি হয়। আপনি দেখেন বিয়ের ক্ষেত্রে আপনার হিসাব অনুযায়ী, নিয়ম অনুযায়ী 18 বছরে যেই পুরুষ আপনার ভোট দিতে পারে সে তো 18 বছর বয়সে বিয়েও করতে পারে। কেন আপনি মেয়ের ক্ষেত্রে 18 আর ছেলের ক্ষেত্রে 21 করলেন? গল্পের শুরু তো ওখান থেকেই। কারণ আপনি যখন এই আইনও যখন প্রণয়ন করেছেন, আপনার কেন, এর ব্যাখ্যাটা কি হতে পারে? আমাদের কতগুলো জেন্ডার রোল তৈরি হয়, বুঝতে পেরেছেন? আমাদের যেদিন থেকে, আপনি যদি গ্রামগঞ্জে যান, যেদিন থেকে একটা মেয়ে বাচ্চা হয়, দেখবেন সেই মেয়ে বাচ্চার বাবা মার প্রথম উদ্দেশ্য থাকে মেয়ের বিয়েটা দেখে যাব। মেয়ের জীবনের উদ্দেশ্য হচ্ছে তাহার বিয়ে, যেখানে ছেলের জীবনের উদ্দেশ্য কিন্তু তাহার বিয়ে না। আপনি দেখবেন, আপনি যে ইউনিভার্সিটিতে পড়েছেন, আপনার যে ব্যাচমেট, সেই ব্যাচমেটদের সাথে যদি আপনার দেখা হয়, একটা মেয়ে যখন আরেকটা মেয়েকে প্রথম দেখে, তার ফার্স্ট প্রশ্ন হবে, এই তো বিয়ে করেছিস? কিন্তু একটা ছেলেও যদি আরেকটা ছেলেকে প্রথম দেখে, তার প্রথম প্রশ্নটা কিন্তু এটা আসে না। এই আলাপটা আমি কেন বলছি, তার কারণ হচ্ছে আপনি একটা শিশুকে বড় করছেন সিন্ড্রেলা সিনড্রোমের মধ্য দিয়ে। কারণ উচ্চবিত্তের মধ্যেও তো আপনার বিয়ে হচ্ছে। আর সিন্ড্রেলা সিনড্রোমটা কি? ধরেন শাশ্বতী বিপ্লব যে বললো, স্যালাইন ওয়াটারে বলেন, দরিদ্র ঘরে বলেন, মানে আমরা স্বপ্ন দেখি কি, যে এক রাজপুত্র আসবে, এসে আপনার সকল সমস্যা দূর করে দিবে, সিন্ড্রেলা যেরকম দূর করে দিয়েছে। অথবা আপনি ঘুমায় থাকবেন, ঠাকুরমার ঝুলির সোনার কাঠি রূপার কাঠি দিয়ে রাজপুত্র এসে আপনাকে রক্ষা করবে। মানে সকল সমস্যার সমাধান করবে হচ্ছে কোনো পুরুষ, এবং নারী হিসেবে আপনার জীবনের একমাত্র একচ্ছত্র লক্ষ্য হচ্ছে আপনার বিবাহ। এইভাবে বড় হয়ে ওঠা আমাদের সমাজ, এই সমাজে বাল্যবিবাহের ব্যাপারটা এখন শুধুমাত্র এটার সাথে কানেক্টেড একেবারেই না। আপনি যদি মনে করেন, এটা দীর্ঘদিন আমরা বারবার বলেছি, যারা আমরা এই বিষয় নিয়ে কাজ করি, আমরা দেখেছি যে এটি আপনার সোসাইটির প্রথা, শুধু রিলিজিয়াস না, কিন্তু সামাজিক একটা প্রথাও আছে। কারণ বাংলাদেশের সোসাইটিতে কিন্তু শুধু মুসলমান সমাজের মেয়েদেরই বাল্যবিবাহ হচ্ছে এরকম কিন্তু না ব্যাপারটা। যে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের ব্যাপারটা দেখা যাচ্ছে। আপনার মধ্যে কি কাজ করে? মেয়ে শিশু বিয়ের ক্ষেত্রে কাজ করে যে আপনি নিরাপত্তাহীনতা, আপনি তো অনিরাপদ, আপনি তো বড়ই হয়েছেন, আমরা বড়ই হয়েছি, যে আপনার বয়স 18 কিন্তু আপনার ভাইয়ের বয়স 7, সে আপনার সাথে গেলে আপনি ভাববেন আপনার একজন গার্জেন আছে। এভাবে তো আমাদের বড় হয়ে ওঠা। কাজেই বিয়ের ব্যাপারটা কিন্তু এখানে না। বিয়ের ব্যাপারের সাথে মাথায় কাজ করছে দুটো জিনিস। এক হচ্ছে গার্ডিয়ানশিপ, পিতামাতা মনে করছেন যে আমার দায়িত্ব তাকে আমি হস্তান্তর করে দিয়ে গেলাম, সৎ পাত্রে কন্যাদান অন্য ধর্ম হলে। আর অন্যদিকে হচ্ছে আপনি ভেবে নিচ্ছেন যে কোনো অর্থে মেয়ে মাত্রই, সে যেই মেয়েই হোক না কেন, মেয়ে মাত্রই
দানযোগ্য, মানে তার আচ্ছা, একটা বোঝা। বাল্যবিবাহ কি শুধুই মেয়েদের হয়, ছেলেদের ক্ষেত্রে কি এই হয় না? প্রশ্নটা কিন্তু আমি আপনাকে করেছি, কিন্তু এটা ডাটাই পাবেন না আপনি। আমি অনেকদিন ধরে এই ডাটা খুঁজছি যে কয়টা ছেলের বিয়ে হয়, ছেলের হ্যাঁ, এটা লাস্ট কত? শাশ্বতী বিপ্লব কিছু যোগ করবেন। only। না, মানে এটা হয় কিসের কি data? ওইটাও আপনি গুগল করলে পাবেন, একটা ইউনিসেফের ছেলেদের সম্ভবত বাল্যবিবাহের হ্যাঁ সংখ্যা বলছেন। এখন হয় কি ছেলেদের জন্য যেটা মানে ভবিষ্যৎ হচ্ছে কামাই, মেয়েদের জন্য সেটা হচ্ছে বিয়ে, মানে এটা বাল্য হোক বা বড় হয়ে হোক, ছেলেদের ক্যারিয়ারটা দেখা হয় যে সে কত মানে ইনকাম করছে, আয় করছে, সেটার উপর বেস করে। মেয়েদেরটা দেখা হয় তার হাজবেন্ড কতটা আয় করে বা কেমন মানে পেশাগত কোন অবস্থানে আছে সেটা দিয়ে, সেটাই কিন্তু একটা মূল জায়গা। আপনি দেখবেন যে আমরা ব্র্যাক থেকে একটা স্টাডি করেছিলাম, সেখানে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি কেন মেয়ের বিয়ে দিয়েছেন, এবং আমাদের সবচেয়ে বেশি যে উত্তরটা এসেছে সেটা হচ্ছে যে ভালো পাত্র পেয়েছি। আচ্ছা, এবং আপনি দেখবেন যে এমন অনেক অসংখ্য আমাদের পরিচিতদের মধ্যে আপনারা পাবেন যে ইউনিভার্সিটিতে ভালো পড়াশোনা করছে, এমনকি হয়তো মেডিকেলে পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, হয়তো কানাডিয়ান একটা পাত্র এসছে, ইউএসের একটা পাত্র এসছে যে ওখানে থাকে। পরিবারের এটা মনে হয় না যে তাকে মানে স্বয়ংসম্পূর্ণভাবে সে নিজের মতো করে বড় হবে, পড়াশোনা শেষ করবে, নিজের পায়ে নিজে দাঁড়াবে, সেটি তাদের মনে হয় না। এই যে মানসিকতা এখনো পর্যন্ত এখানে রয়ে গেছে যে একটা মেয়েকে ইন্ডিপেন্ডেন্ট বা ছেলে যেটাই হোক না কেন, দুজন বাচ্চাকে ইন্ডিপেন্ডেন্ট করার বদলে যখন তাদের বিয়ে দেওয়ার মানসিকতা তৈরি হয়, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে কেন এখনো এটি রয়ে গেছে? অনেকগুলো কারণ আপনি যে কিছুটা স্নিগ্ধা বলেও ফেলেছে, যে একটা হচ্ছে যে একটা পরিবারে একটা মেয়ের সোকল সম্মান বা এই ধরনের বিষয়ের সাথে পরিবারের সম্মানকে আমরা জড়িয়ে ফেলি। হ্যাঁ, যে কারণে আপনারা অনেক সময় দেখবেন বাংলাদেশে একটা প্র্যাকটিস আছে রেপিস্টের সাথে বিয়ে দিয়ে দেওয়া, মানে এটাকে তার বেটার আউটকাম মনে করা আদার দেন যে মানে একটা লিগ্যাল অ্যাকশনে যাওয়া, একটা শাস্তির ব্যবস্থা করা। তারা মনে করে যে তার চাইতে যদি বিয়েটা হয়ে যায় তাহলে তাদের সামাজিক যে সম্মান সেটা অনেক সমঝোতা করে বিয়ে দিয়ে দেওয়া হয়। এক্স্যাক্টলি। এবং আমাদের যে চাইল্ড ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট যেটা আছে, ওইখানে যে স্পেশাল প্রভিশনটা আছে, ওইটা নিয়ে যখন খুব আলোচনা হলো তখন কিন্তু এই ব্যাপারটাও এসেছিল যে এই ক্লজটাকে যে স্পেশাল যে একটা সুবিধা রাখা হয়েছিল সেটাকে অনেকে এই কাজেও ব্যবহার করেছে, কিন্তু অনেক আইনজীবীরা বা অনেক ইয়ার ক্ষেত্রে, এবং পরিবারগুলো থেকেও এক ধরনের স্বস্তির জায়গা তৈরি হয় যে যাই হোক মানে অন্য কিছু তো হয় নাই, বিয়ে তো মানে ওর সাথে তো বিয়ে হয়েছে। ওই যে এটা অনেক বড় একটা সোশ্যাল এক ধরনের মাইন্ডসেট, যেটার নিয়ে অনেক বেশি কাজ করার সুযোগ আছে। অনেক পরিবার কিন্তু এখন দিচ্ছেও না, এবং সেটার সাথে কিন্তু খুব অর্থনৈতিক মানে সচ্ছলতার মানে ইয়াও নাই, যোগাযোগও নাই। আমরা যখন মাঠে কাজ করি, গ্রামে কাজ করি, এমন অসংখ্য পরিবার আছে যারা কিন্তু সচ্ছল না, খুবই দরিদ্র, কিন্তু মেয়েকে পড়াবেই, মেয়েকে বিয়ে দিবেই না, এরকম এক ধরনের জেদের মধ্যে থাকে এবং মেয়েকে পড়ায়। আমি জাস্ট লুবাবার ঘটনার এগেনস্ট আর একটা কথা বলি। আমাদের একটা মেয়ে তার বিয়ে এসেছিল। এটা কি স্বচ্ছ পরিবার আর অস্বচ্ছ পরিবার বলার সুযোগ মনে হয় আর নেই, মানে সমাজে খুব সিগনিফিক্যান্ট ক্যারেক্টারগুলো যখন এই ধরনের বাল্যবিবাহের এক্সাম্পল হয়ে যায় তখন আসলে আর এটা বলার সুযোগ থাকে না। একদমই নাই, ওই ডিসকোর্সটাই ভেঙে দিয়েছে যে রিসেন্ট এই ঘটনাগুলো, এবং আমাদের মাঠের কাজের অভিজ্ঞতাও সেটা বলে। এখন আমরা যখন মানে আমার কন্যা সন্তানকে আমার পুত্র সন্তানের সমান হিসেবে বিবেচনা করব, তার ভবিষ্যৎটাকে আমরা সমান হিসেবে দেখব। আমি এটা মনে করব না যে আমার মেয়েটাকে আমি তো বিয়ে দিয়ে দিব, সে অন্যের বাসায় চলে যাবে, অন্য পরিবারকে সার্ভ করবে, আমাকে শেষ বয়সে দেখাশোনা করবে না, কমন ন্যারেটিভ যেটা, ততদিন কিন্তু আসলে এই জিনিসটা ভাঙা খুবই অসম্ভব। আচ্ছা, শাশ্বতী বিপ্লব, ধন্যবাদ আপনাকে। অ্যাডভোকেট ইরশাদ হাসান, আমাদের আইনে বিয়ের বয়স 18 হলেও বিশেষ প্রেক্ষাপটে বাবা মায়ের সম্মতিতে আদালতের মাধ্যমে কম বয়সে বিয়ের একটি বিধান রয়েছে। আপনি কি মনে করেন যে এই বিশেষ বিধানটি আসলে বাল্যবিবাহকে এক ধরনের আইনি বৈধতা দেয় কোনোভাবে? হ্যাঁ, বিশেষ বিধানে তো আসলে রাখাই হয়েছে বাল্যবিবাহের বিষয়ে বিবেচনা করার জন্যই। অর্থাৎ 18 বছর হলে তো আসলে তার বিশেষ বিধানের প্রয়োজন নেই। 18 বছর হলে তো একজন নারী বিয়ে করতে পারছেন, সেটা তো আর বাল্যবিবাহ না। এখন প্রশ্ন হচ্ছে বিশেষ বিধানে কি আপনি 10, 11, 12 বা 13 বছরের মেয়েকে বিয়ে দিতে পারেন কিনা, যদিও এখানে উল্লেখ নেই। কিন্তু ওই যেই আইনটার রেফারেন্স আমি দিলাম, যে নারী শিশু নির্যাতন দমন আইন 2009-এর একে স্পষ্ট বলা হচ্ছে 16 বছরের নিচে কোনো মেয়ের ইচ্ছা বা অনিচ্ছা থাকলেও সেটা তিনি যদি বিয়েও করেন তাহলেও সেটা রেপ হিসেবে বিবেচিত হবে।
তাহলে এখানে শুধুমাত্র প্রশ্ন আসছে যে 16 থেকে 18 বছরের মেয়েদের ক্ষেত্রে বিশেষ কোনো কারণে পিতামাতার ইচ্ছায় আদালতে দ্বারস্থ হতে পারেন কি না, এই ধরনের উদাহরণ আসলে আমাদের দেশে নেই। প্রকৃত অর্থে যারা বিয়ে দেন তারা এগুলো গোপনেই বিয়ে দেন এবং কোনো ধরনের রেজিস্ট্রেশন করেন না। কারণ আদালতে যখন একটা অ্যাপ্লিকেশন করা হবে যে 16 বছরের মেয়ে এই কারণে আমরা বিয়ে দিতে চাই, তখন সাথে সাথেই কিন্তু এরকম হচ্ছে না যে আজকে অ্যাপ্লিকেশন করলো আগামীকাল আদালত আদেশ দিয়ে দিচ্ছে। তাহলে এই যে কোনো ধরনের আবেদন, যে কোনো ধরনের প্রসিডিংস, সেগুলো সাক্ষ্য প্রমাণ এবং কী কারণে, যেই কারণটা তারা উল্লেখ করবেন সেই কারণের আদৌ যৌক্তিকতা আছে কি না, সেই বিষয়গুলো যখন আদালত বিবেচনা করবেন, বিভিন্ন ধরনের মেডিকেল টেস্ট এবং অন্যান্য বিষয় আসবে, তখন আসলে সাথে সাথে তো ওনার বিয়ে পারমিশন পাওয়ার সুযোগ নেই। এটাতে দেখা যাবে যে 16 বছরে অ্যাপ্লিকেশন করলেও সেটা 18 বছরের বেশি সময় চলে যাচ্ছে হয়তো প্রসিডিং। তার মানে তারা গোপন রেখে আসলে বিয়ের কর্মকাণ্ড সেরে ফেলে। যদিও মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974-এ বলা হচ্ছে যে যদি কোনো ধরনের বিয়ে রেজিস্ট্রেশন না করা হয় সেই ক্ষেত্রে 2 বছরের পর্যন্ত সাজার বিধান আছে। তাহলে বিয়ে করে আপনি রেজিস্ট্রেশন করবেন না সেটারও কিন্তু শাস্তির বিধান আছে, কিন্তু তারা রেজিস্ট্রেশন করছে না। কারণ রেজিস্ট্রেশন করার সুযোগটা তো নাই, কোনো নিবন্ধক তো এখন নিজের লাইসেন্স বাতিল চাইবে না। তো যখন কোনো নিবন্ধক লাইসেন্স বাতিল চাইবে না তখন সে রেজিস্ট্রেশনও করবে না, সে হয়তো বা কাগজপত্র নিয়ে অনেক সময় মুসলিম আইনে বিয়ে করা হয় কি, মানে এরকম ডিভোর্স মুসলিম ম্যারেজ এবং ডিভোর্স রেজিস্ট্রেশন 1974-এ বলছে যে যে কোনো ধরনের মুসলিম বিবাহকে রেজিস্ট্রেশন করতে হবে। এখন বিয়েটা করা হয় শুধুমাত্র ইজাব কবুল, অর্থাৎ আমাদের যে মুসলিম শরিয়া ল সেই হিসেবে বিয়েটা করা হচ্ছে, কিন্তু বিয়ের কোনো প্রমাণ থাকছে না, ঘরোয়া পরিবেশে বিয়ে করা হচ্ছে। এখন বিয়ে করার পরে ঘরোয়া পরিবেশে বিয়ে করেন আর যেভাবেই বিয়ে করেন, পরবর্তীতে তাদের সন্তান হলে তাদের রেজিস্ট্রেশন হচ্ছে পরে, যদি দুইজনের সম্মতি থাকে তাহলে দেখা যাচ্ছে সন্তান হয়তো হচ্ছে আগে। তাহলে এক্ষেত্রে তাহলে সমাধান কি? অনেক সময় তাদেরকে বয়সে টেম্পারিং করতে হচ্ছে, অর্থাৎ একটা মেয়ের বয়স হয়তো 16, সে কোনো ধরনের মিথ্যা তথ্য দিয়ে তাকে বার্থ সার্টিফিকেটে আনতে হবে 18। অর্থাৎ একটা ক্রাইম থেকে, একটা পানিশমেন্ট থেকে বাঁচার জন্য তারা বিভিন্ন ধরনের ক্রাইম করছে এবং প্রতারণারও শিকার হচ্ছে। অনেক নিবন্ধক দেখা যাচ্ছে যে সব কাগজপত্র নিচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে কোনো রেজিস্ট্রেশন করছে না, কাবিননামাও দিচ্ছে না। এরকম অভিযোগও আসছে যে সে বিয়েও পড়ালো, সিগনেচারও নিল, কিন্তু কই আমার বিয়ে রেজিস্ট্রেশনের তো কোনো সার্টিফিকেটই আমি পাই না। তাহলে সে সবচেয়ে বেশি এখানে ভোগান্তির শিকার হন সেই নারী যার বাল্যবিবাহ দেওয়া হয়েছে, তিনি না পান আইনগত অধিকার, না পান সন্তানের অধিকার, অর্থাৎ পুরুষটা যদি তাকে অস্বীকার করে তার আসলে সেই বিষয় নিয়ে তার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে দাঁড়ায়। উপরন্ত এটার অপোজিট সাইডেও আসতে পারে যে এই বিষয়টা যে শুধুমাত্র মেয়েদের জন্য তা না, যদি সেই নারী ভবিষ্যতে বলেন যে আমাকে তো জোর করে বিয়ে দেওয়া হয়েছে, এই বিয়েটাকে আমি স্বীকার করি না, তাহলে আসলে ওনার যে পুরুষ পার্টনারটা অর্থাৎ ওনার যে হাজব্যান্ড, তার লিগ্যাল স্ট্যাটাসটা তখন কি দাঁড়াবে? এই বিষয়গুলো আমাদের আসলে অনেক ভালোভাবে ভাবা উচিত। একটা আইন আসলেই আসলে সবসময় সমাজ মেনে নেয় না, কিন্তু যখন মানুষের কল্যাণার্থে কোনো আইন আসে একটা সময় না একটা সময় সেই সচেতন মিডিয়ার মাধ্যমে অন্যান্য প্রচারণা অথবা এই আপনারা যে কাজ করছেন সমাজের বিভিন্ন জায়গায়, তো সেটা ধীরে ধীরে হলেও সেই বিষয়টা মানুষ বুঝতে পারে। আচ্ছা, ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। রেজওয়ানা করিম স্নিগ্ধা, যেমনটা শুনছিলাম অ্যাডভোকেট ইশরাত হাসানের কাছ থেকে যে এই যে একটা মেয়ে তার বয়স এই যে কম থাকার কারণে বাল্য বিয়ে হলো এবং পরবর্তীতে সে যদি হঠাৎ করে অস্বীকার করে ফেলে যে না আমার তো বিয়ে হয়নি, আমি বিয়ে স্বীকার করি না, তখন একটা পরিবারের উপর নিশ্চয়ই একটা অন্যরকম অবস্থা তৈরি হয় এবং যেই পরিবারে তার বিয়ে হয়েছে সেখান থেকেও যদি তার উপর কোনো চাপ প্রয়োগ করে তার উপর তার জীবনটা আসলে অন্যরকম হয়ে যায়। এখন একটা মেয়ের সারা জীবনে অনেকগুলো ফেজ থাকে, বিভিন্ন সময় বয়সের সাথে সাথে তাদের মানসিকতার পরিবর্তন হয়। এই যে কম বয়সে বিয়ে দিয়ে দেওয়ার পরে পরবর্তীতে যদি তাদের মানসিকতার পরিবর্তন লক্ষ্য করা যায়, সেই জন্য আসলে কাকে দায়ী করা উচিত? সেজন্য দায়ী করতে হবে হচ্ছে আমাদের সমাজের যেই প্যাট্রিয়ার্কাল যে থটটা আছে, চিন্তাটা আছে, সেই চিন্তাটাকে স্পষ্ট করে দায়ী করতে হবে। আপনি শুরুতেই দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের একটা প্রবাদ আপনি শুনেছেন কি না, 20-তে বুড়ি, অর্থাৎ আপনার একটা মেয়ের বয়স যদি 20 হয়ে যায় তাহলে বুড়ি। আপনি দেখেন একদম লোকজ প্রবাদ না, মানে আপনি কিন্তু এটাতে ওই বয়সটা
নির্ধারণ করে দেওয়ার একটা ব্যাপার আছে। মানে আপনি 20 বছরে বুড়ি হয়ে যাচ্ছেন এবং আপনার গতি প্রকৃতি এখানে না শুধু বাল্যবিবাহের ব্যাপারটা এটার সাথে যুক্ত না, আপনার বডিকেও সে কন্ট্রোল করে। মানে আপনাকে যখন বাল্যবিবাহ, যেমন মনে করেন শাশ্বতী বিপ্লব বললেন না যে স্যালাইন যেখানে প্রন এরিয়াতে বা ডিজাস্টার যেসব জায়গাগুলোতে হয়, দুর্যোগ প্রবণে, ওখানে আমরা যখন কাজ করতে যাই আমরা কিন্তু এমনও দেখি যে মানুষ মনে করেন আমার 10-12টা বাচ্চা নিব, সে কিন্তু এই জন্য বাচ্চাটা নিচ্ছে না যে তার 10-12টা বাচ্চা হতে ভালো লাগছে, সে মনে করছে যে 10-12টার মধ্যে 2টা বাচ্চা তো বেঁচেও যেতে পারে, 2টা থাকবে। এখানে নারীর বডিটা চিন্তা করেন, তার বডিটাকে ভাবা হচ্ছে একটা মেশিনারি টুলসের মতো। অর্থাৎ এই জায়গাটাতে যে বিয়ে দেওয়ার চেতনাটা, এই চিন্তাটা কিন্তু শুধুমাত্র যে আপনি একটা বিয়ে পবিত্র আমরা যেভাবে রোমান্টিসাইজ করছি, গল্পটা সেরকম হচ্ছে না। গল্পটাতে আপনি ভাবছেন যে ওই মেয়েটার বিয়েটা এই জন্য দেওয়া হচ্ছে যে সে তার বাবা মা মনে করছে যে সে তার লাইবিলিটি, মেয়ে হচ্ছে এখানে লাইবিলিটি, একদম সহজ কথা, লাইবিলিটিটার থেকে সে মুক্তি পাচ্ছে। আবার ওইটা কিভাবে একটা ওই সোসাইটির লোকজনের জন্য আবার একটা মানে তার বডি সেটা কিভাবে একটা ইমপ্লিফাইড একটা জিনিসে পরিণত হচ্ছে। আপনার বডিটাকে ব্যবহার করছেন তো আপনি, সেটা তো কারণ যেই মেয়ের বয়স ধরেন 40 বছর বয়সে যে নারী বিয়ে করবে, খুব স্বাভাবিকভাবেই সেই নারীর জন্য তো 10-12টা বাচ্চা জন্ম দেওয়া সম্ভব হবে না, সেটার জন্য তো আপনাকে অবশ্যই 16 বছরের মেয়েটাকেই বিয়েটা দিতে হবে, তা না হলে তো আপনি তত বেশি কাজটা করতে পারবেন না। এটা কিন্তু আমাদের মননের মধ্যে গাথা। আর আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে এই যে লুবাবার কেসটা যখন আসছে, আমি এই ক্ষেত্রে খুব অ্যানথ্রোপোলজিক্যাল একটা জায়গা বলি, লুবাবার কেসটাকে খুব ইন্ডিভিজুয়াল জায়গা থেকে দেখতে হবে। কারণ এই মেয়েটার বয়সটা যখন 12 বছর বয়স ছিল, এই মেয়েটা একটা কথা বলেছিল কোন একটা মুভি দেখে, সে বলেছিল আমি কোড অ্যান্ড কোড কেন্দ্রে দিয়েছি। এবং এই যে 12 বছরের একটা শিশুকে নিয়ে তখন আমাদের কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের ইউটিউবাররা যেইভাবে রোস্টিং করেছিল এই মেয়েটাকে, আপনি যদি একটু স্মরণ করতে পারেন, এত ইনসেনসিটিভিটি, একটা সে কিন্তু একটা চাইল্ড, সোসাইটি কিন্তু তাকে একদমই করেনি। আপনি কি করলেন, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এই মেয়েটাকে এমন রোস্টিং করেছেন, সে কিন্তু এক ধরনের ডিজিটাল ভায়োলেন্সেরও শিকার এবং ভিজিলেন্সের শিকার। অর্থাৎ তাকে, তার মনটাকে কিন্তু সে তো একটা শিশু শিল্পী ছিল, তো হঠাৎ করে সে যখন তার জায়গাটা ছেড়ে দিয়েছে, তার একটা পরিবর্তন আসছে তার ব্যক্তি জীবনের উপরে। এবং এই ব্যক্তি জীবনের পরিবর্তন আবার দেখবেন, সে যখন এখন 16 বছর বয়সে প্রথম দিন যে বলল, স্ট্যাটাস দিল যে আমার বিয়ে হয়ে গেছে, তখন আমি দেখলাম, আমি স্তম্ভিত হয়ে গেলাম, আমি দেখলাম যে প্রশংসায় ভাসছেন লুবা। আমি আপনাকে এখানে একটু যোগ করতে চাই যে এই ডিজিটাল যুগে আপনি যার কথা বলছেন, এই বাল্যবিবাহের পক্ষে আমরা একটা নতুন বিষয় দেখলাম যে ইনফ্লুয়েন্সাররা বাল্যবিবাহকে একটা গ্ল্যামারাস রূপ দিয়েছে। এটা খুব ইন্টারেস্টিং, সোশ্যাল মিডিয়াতে আমরা লক্ষ্য করেছি যে বেশ চমৎকারভাবে তারা এটাকে মানে প্রশংসাই করছে বলা যায়। আমি জানি না আসলে আপনি ব্যাখ্যা করতে পারবেন এটা কি কারণে আসলে মানুষের মধ্যে এই ধারণাটা আসছে যেটা খুব গ্ল্যামারাস একটা বিষয়। আমি আপনাকে এটাই বলছি যে এই যে এটা গ্ল্যামারাস ভাবনাটা, এই ভাবনাগুলো না অল অফ এ সাডেন আসে নাই। আপনি এইটা এতটা আপনি একদম ক্রোনোলজিক্যালি দেখবেন, নট অনলি লুবাবা, আপনি দেখবেন কি মুশতাক তিশা কেসটা মনে করেন, হ্যাঁ ওই কেসটা, ওখানে ওই মেয়েটাও কিন্তু একটা টিনেজার থেকে জাস্ট টার্ন নিল, শিফট নিল, তার বয়স নিয়েও একটা, কিন্তু সেখানে কি ঘটনা ঘটেছে, কনফ্লিক্ট ছিল বোধহয় সেখানে, না কনফ্লিক্ট তো ছিল, কিন্তু সেখানে যে হয়েছে সে তার বয়সের বেশি পুরুষকে বিয়ে করেছে দেখে সে একটা চাপের মধ্যে পড়লো। লুবাবের কেসে আপনি এখানে একটা মোরাল পুলিশিং করার চেষ্টা হচ্ছে। অর্থাৎ আপনি কাকে বিবাহযোগ্য, কখন বিবাহযোগ্য এবং কি আপনার আদর্শ চরিত্র, এই 3টা বিষয়কে মাথায় রেখে আমাদের এখানকার খুব দুঃখজনক তারা এটাও মাথায় রাখছে না যে আপনি যে একটা ইন্টারন্যাশনাল ল বলেন, আপনি তার শরীরের কথা চিন্তা করেন, তার মনের কথা, যেটা আপনি বললেন ফেস। আমি যদি বলি এই বাল্যবিবাহের কারণে, এটা আমি নৃবিজ্ঞান হিসেবে বলছি এবং গবেষণাও দেখায়, এই বাল্যবিবাহের কারণে কিন্তু সোসাইটিতে আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের প্রবণতাও বেড়ে যায়। কারণ মানুষের মন, মানুষের শরীর, মানুষের চিন্তা কখনো একরকম একটা মেয়ের যখন থাকে না। 16 বছর বয়সে বিয়ে হয়, তারপরে পরের ফেজে যাওয়ার পর হঠাৎ করে তার মনের কি পরিবর্তন আসতে পারে কিনা, এবং যদি আসে তখন যদি সে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে, এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, এটা বোধহয় এত স্ট্রেট ফরওয়ার্ড না। মানে মনের পরিবর্তন যে কোনো সময়, যে কোনো বয়সে যে কারো আসতে পারে। মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তো শুধুমাত্র যার বাল্য বিয়ে হয়েছে তার হচ্ছে তা না, মানে খুব সরলীকরণ হয়ে যাচ্ছে বোধহয়। আরেকটা জিনিস বোধহয় আমরা
একটু ক্রিটিক্যালি দেখব কিনা, বাল্যবিয়ের পক্ষে বা এই যে সোশ্যাল মিডিয়া, কারণ সোশ্যাল মিডিয়া প্রপঞ্চটা তো আমাদের জীবনে নতুন। আপনি দেখবেন শুধুমাত্র এই লুবাবার কেসে না, বাল্যবিয়ে নিরোধে যত মানুষ, যত সংস্থা কাজ করে, ইউনিসেফ থেকে শুরু করে ইউএনএপি থেকে শুরু করে ব্র্যাক থেকে শুরু করে অন্যান্য এনজিও, যে কোনো পোস্টের নিচে শুধু বক্তব্য কমেন্টসগুলো যদি পড়েন তাহলে দেখা যায় যে কত পেডোফাইল, কত রকমের হোস্টাইল মানে কমেন্টস ওখানে পড়ে। তো এটা কিন্তু নতুন না, এখন আমরা অনেক বেশি দেখতে পাই। কেন? কারণ এখন সোশ্যাল মিডিয়ার কারণে অনেক কিছু ভিজিবল, যে কেউ যে কোনো জায়গায় যে কোনো কিছু লিখে ফেলতে পারে। আগে কিন্তু এই অপশনটা ছিল না, কিন্তু এই মাইন্ডসেটটা তো অনেক দিন থেকে তৈরি হয়েছে। আমাদের ব্যর্থতার জায়গাটা হচ্ছে যে এত বছর কাজ করেও আমরা মাইন্ডসেটটাতে খুব একটা কিছু পরিবর্তন করতে পারি নাই। আমি একদমই মনে করি না যে এটা খুব রিসেন্ট একটা ফেনোমেনা, এটা অনেক দিন থেকে এসছে, এটা একদমই নতুন না। এবং যে কারণে দেখবেন অনেকে এটাও বলার সাহস মানে সুযোগ পায় যে আমার মায়ের তো বা আমার দাদির তো হ্যাঁ এরকম 12-13 বছরে বিয়ে হয়েছে, তাদের তো কোনো অনেক বড় অসুবিধা ছেলে হয় মেয়ে আছে কিন্তু বোঝা যাচ্ছে না কারণ অনেক কম বয়সে বিয়ে হয়ে গেছে, এটিকেও এভাবেও বলা হয়, অনেক সময় এভাবেও বলা হয়। তো সেই জায়গা থেকে ওই যে বললাম, আমরা যতদিন পর্যন্ত মেয়েদেরকে অর্থনৈতিকভাবে মানে কি বলা যায় এম্পাওয়ার্ড, সক্ষম করতে না পারবো, তাদেরকে আমরা তাদের জীবনে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদেরকে তৈরি করতে না পারবো, ততদিন পর্যন্ত এটা চলমান থাকবে। দেখেন, আমি যখন একটা কম বয়সী বাচ্চা মেয়ে, আমি যখন আমার বাবা মায়ের উপর ডিপেন্ডেন্ট, একটা পর্যায়ের পরে কিন্তু আমাকে যতই শেখানো হোক তুমি কিন্তু অল্প বয়সে বিয়ে করো না, তুমি কিন্তু অল্প বয়সে বিয়ে করো না, আমি কিন্তু একটা পর্যায়ের পরে আর ওটা না করতে পারবো না। আমার পরিবারে যদি চাপ থাকে, আমার পরিবারের উপর চাপটা কোত্থেকে আসে? সোসাইটি থেকে আসে, রাষ্ট্র থেকে আসে। কাজে অ্যাক্রস দ্য বোর্ড, একদম ইন্ডিভিজুয়াল ফ্যামিলি থেকে শুরু করে সেই মেয়েটা যাকে আমরা বিয়ে দিচ্ছি অল্প বয়সে, তার থেকে শুরু করে একদম স্টেটের মানে একদম সবচেয়ে বড় জায়গায় যিনি থাকেন, সবাইকে আসলে এটার এগেনস্টে কথা বলতে হবে এবং তৈরি করতে হবে। আচ্ছা, যে বিষয়টি বলছিলেন রেজওয়ানা করিম স্নিগ্ধা, ওটির সাথে একটু যোগ করতে চাই যে এই যে গরিব পরিবার যাদের আর কি মানে দরিদ্র পরিবারগুলোর উদাহরণ আমি দিচ্ছিলাম প্রথমে, সাতক্ষীরার ঘটনাটি, লুবাবার পরিবার যেটি বেশ ভালো একটি সম্ভ্রান্ত পরিবারের উদাহরণও দিলাম। তো এই যে দুই পরিবারের মধ্যে আপনি একই ধরনের মানসিকতাকে দেখেন যে এই বিষয়গুলোকে গ্লোরিফাই করার চেষ্টা করা হয়? নারীর ক্ষেত্রে তো আসলে ধনী গরিব মানে কালো সাদা হিন্দু মুসলিম সবাই এক কাট্টা না, নারীর বিরুদ্ধে আর কি, নারীর প্রগতির বিরুদ্ধে, নারীর এগিয়ে যাওয়ার বিরুদ্ধে দেখবেন সবাই একই সুরে কথা বলে। ধরেন যে সম্পত্তির উত্তরাধিকার আপনি চেয়ে দেখেন না, যে কোনো ধর্মের এগেনস্টে চেয়ে দেখেন সবাই একাট্টা হয়ে যাবে, মানে দিতে চাইবে না। এটা তো অনেক বড় জায়গায়, কিন্তু সম্পত্তিতে যে নারীর সমান অধিকার নাই এইটাও কিন্তু ট্রিগার করে বাল্যবিয়েকে। মানে স্নিগ্ধা একটা কথা বলছে যে মাল্টি লেয়ার থেকে দেখতে হবে জিনিসটা, এক্স্যাক্টলি মানে অত রকমের প্রপঞ্চ যে এটার সাথে যুক্ত, এটা শুধুমাত্র আইন দিয়ে কখনোই সম্ভব না, তবে কিছুটা সম্ভব। আমরা দেখেছি যে লোকাল লেভেল, লোকাল গভর্নমেন্ট অ্যাক্টর যারা থাকেন, কালকেই একটা নিউজ দেখলাম ব্রাহ্মণবাড়িয়ায় ম্যাজিস্ট্রেট গিয়ে একটা বিয়ে আটকেছেন এবং বিয়ের খাবার সব হচ্ছে এতিমখানায় দিয়ে দিয়েছেন। মানে অনেক সময় কিন্তু খুব প্রোঅ্যাক্টিভ যদি হন কিছু কিছু আটকানো সম্ভব। আবার এটাও আমরা দেখেছি যে আজকে বিয়ে বন্ধ করে দিয়ে গেছে, এই এলাকায় আর বিয়ে দিতে পারছে না, অন্য মামার বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, মাছ তো নদীতে নিয়ে গিয়ে বিয়ে, নৌকায় মাছ নদীতে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। মানে একটা কম বয়সী মেয়ে তো অনেক অসহায় আসলে। এবং আরেকটা জিনিস ট্রিগার করে, আমি যেটা আরেকবারও বলেছি যে মেয়েদের সিকিউরিটি একটা খুব বড় ইস্যু, এবং সিকিউরিটির সাথে জড়িত যে সম্মান, পারিবারিক সম্মান। আজকে আমার মেয়েকে যদি কোনো কারণে হ্যারাসমেন্টের শিকার হইতে হয়, আমি হয়তো সেটা কিছু মনে করব না, মানে সাথে নিয়ে যতটুকু আইনি লড়াই করা দরকার করব, সব পরিবার তো করবে না। কারণ তাকে তার কমিউনিটি থেকে, তার অন্যান্য আত্মীয় স্বজন পরিবার বিভিন্ন জায়গা থেকে যে প্রেশারটা ক্রিয়েট করা হবে, যে কারণে আমরা বলি যে অমুককে তো বলে নাই, তোকে কেন বললো, এই যে মেয়েটাকে দোষ, ভিকটিম ব্লেমিং যেটা আমরা বাংলাদেশে করি, যে কারণে অবধারিতভাবে অনেক কিছু আসে, অনেক দিকে ছড়ায় যাবে আলোচনাটা, পোশাকের ব্যাপার আসে, ইত্যাদি ইত্যাদি আসে। আপনি দেখবেন যে কোনো রকমের ভায়োলেন্স এগেনস্ট উইমেনের কেসে আমরা কিন্তু মেয়েটাকে দায়ী করি, এবং এইটার জন্য কি করতে হবে সেটা মেয়েটাকেই করতে হবে, মানে মেয়েটাকেই ভিকটিম করা হবে এবং তাকেই কিছু না কিছু করতে হবে সেখান থেকে উত্তরণের জন্য। তো টোটাল ন্যারেটিভটা এবং টোটাল সোশ্যাল ডিসকোর্সটা নিয়ে যদি কাজ করা না যায়, শুধু আইন বা শুধু অর্থনৈতিক উন্নয়ন বা শুধু
মানে শুধু কোনো একটা কিছু দিয়ে এটা আসলে মানে হবে না, শেষ হবে না। আচ্ছা, শাশ্বতী বিপ্লব, ধন্যবাদ। অ্যাডভোকেট ইরশাদ হাসান, বাল্যবিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড থাকলেও পরিসংখ্যান বলছে যে জাতীয় জরুরি সেবা 999 এবং হেল্পলাইন 109-এ দিনে গড়ে 8টি বাল্যবিবাহের অভিযোগ আসছে, অথচ বাস্তবে মামলা খুবই কম। এখন পরিসংখ্যান বলছে প্রতিদিন 8টা কল আসছে, সচেতনতা বাড়ছে, হয়তো আরও বাড়বে ভবিষ্যতে, কিন্তু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্রেফ মুচলেকা বা জরিমানা, এই প্রবণতা কি থামানো যাচ্ছে কিনা? শুধুমাত্র মুচলেকা আর জরিমানাই কি আসলে এটার জন্য যথেষ্ট? না, অবশ্যই না। এখানে বুঝতে হবে যে বাল্যবিবাহ নিরোধ আইন 2017-তে আসলে বিচার করবে কে? বিচার করবে আদালত। এখন ভ্রাম্যমাণ আদালতের শিডিউলে এই বাল্যবিবাহ নিরোধ আইন 2017 দেয়া হয়েছে, সেটা হচ্ছে কাজের সুবিধার্থে। অর্থাৎ হঠাৎ করে যদি মোবাইল কোর্ট একটা জায়গায় গিয়ে সেই বাল্যবিবাহ বন্ধ এবং অন্যান্য ক্ষেত্রে স্টেপ নিতে পারে, কিন্তু মোবাইল কোর্টের একটা সীমাবদ্ধতা আছে। অর্থাৎ সেখানে যদি কেউ নিজের থেকে স্বীকার না করে তাহলে শাস্তি দেওয়ার মোবাইল কোর্টের সুযোগ নাই। সেখানে রেগুলার যে কেস, অর্থাৎ আদালতের যে মামলা, সেই কেসটা ফাইল করতে হবে। সেই ক্ষেত্রে যেটা হয় যে সাধারণত বাল্যবিবাহতে যখন তারা মোবাইল কোর্ট যায় তখন তারা বিভিন্ন ধরনের কথা বলা শুরু করে দেয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যিনি ভিকটিম তার সাথে যে অন্যায়টা হচ্ছে সেই অন্যায়টা একেবারে 99% ক্ষেত্রে করছে তার পিতামাতা। সেই ভিকটিমও কিন্তু কোনোভাবেই চায় না যে তার পিতামাতার এখানে শাস্তি হোক। আচ্ছা, তখন তারা এই বিষয়টাকে একটা সেটেল করার জন্য অনুরোধ করতে থাকে যে যা হয়েছে হয়েছে, বিয়েটা বন্ধ করে দিচ্ছে, আমার বাবা মাকে এই বিষয়ে শাস্তি না দেন। এটা হচ্ছে একটা অন্যতম অন্তরায়, যে তখন একটা কোর্ট, মোবাইল কোর্ট গিয়ে একে তো স্বীকার করছে না, দ্বিতীয়ত হচ্ছে যিনি ভিকটিম তিনি বিচার চাচ্ছেন না, যেহেতু তার পিতামাতার বিরুদ্ধে তাকে বিচার চাইতে হবে। এখানে সে তো ইমোশনালিও এখানে একটা ইমোশনাল ক্রাইসিসের মধ্যে দিয়েও যাচ্ছে যে আসলে আমি কি করব, আমার প্যারেন্টসের এগেনস্টে আমি তো বিচার চাইতে পারি না, তাদের সাজা হয়ে গেলে আসলে কি হবে। তো এই বিষয়গুলো মানে এই ধরনের বিষয়গুলোই তখন ওই বয়সে এটা তার জন্য ভীতিকর এক অবস্থা। হ্যাঁ, ভীতিকর অবস্থা। একে তো হচ্ছে তাকে বিয়ে দিচ্ছে, সেই বিয়েটা দিচ্ছে তার পিতামাতা, তার সাথে অন্যায়টা যে অপরাধটা করছে তার বেশিরভাগ ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রেই তার প্যারেন্টস। তো যখন তার প্যারেন্টসকে আদালত বিচার করতে যাচ্ছে তখন কিন্তু তার খারাপ লাগছে যে আমার বাবা বা মাকে এখন জেলে যেতে হবে। এবং শুধু তাই নয়, এখানে যে পরিচালনাকারী যাদের কথা বলা হচ্ছে, এখানে পরিচালনাকারী আসলে কারা থাকে? বেশিরভাগ ক্ষেত্রে আত্মীয় স্বজন, তার একেবারে কাছের চাচা, মামা, খালু, তারা পরিচালনা করছে। তাহলে এই বিয়েটার জন্য তাহলে শাস্তি আসলে কে পাবে? তাহলে প্রকৃত অর্থে দেখা যাচ্ছে যে প্রিভেন্টিভ মেজারমেন্টসের বিষয়ও আছে আইনে। আদালত সুমোটো নিতে পারে, মোবাইল কোর্টে যদিও কিছু সীমাবদ্ধতা আছে, কিন্তু সেখানে রেগুলার কেস ফাইল করার ক্ষেত্রে ভিকটিমই তখন চাচ্ছেন না। আচ্ছা, সেই সমস্ত ক্ষেত্রে তখন তাদেরকে অনেক সময় ওয়ার্নিং দিয়ে যে যেহেতু বিয়েটা বন্ধ করা হয়েছে, বিয়েটা তো সংগঠিত হয়ে যায়নি, বিয়ে করানোর অ্যাটেম্প নেওয়া হচ্ছে বাট বিয়েটা সংগঠিত হয়ে যায়নি, তখনও অপরাধটা ঘটেনি, অপরাধ ঘটানোর আয়োজন চলছে এবং ভিকটিম নিজেই চান না বিচার হোক। আচ্ছা, এই ধরনের সিচুয়েশনে তখন অনেক সময় মুচলেকা নিয়ে হয়তো ছেড়ে দিচ্ছে। স্পেসিফিক কেস থাকলে আমি বলতে পারতাম। আমাদের পজিটিভ কিছু ইয়াও বলি, সেটা হচ্ছে আমাদের গত 2 নভেম্বর 2025 আমাদের হাইকোর্ট ডিভিশনের, মহামান্য হাইকোর্ট ডিভিশনের বিচারপতি, মাননীয় বিচারপতি কাজী জিনাত হক এবং মাননীয় বিচারপতি আইনুন নাহার সিদ্দিকী, তো তারা একটা রুল ইস্যু করেছে এই বাল্যবিবাহ নিরোধ আইনের 2017-র 18 ধারা, যেখানে একটা টাইম লিমিট ছিল যে মামলাটা 2 ইয়ার্সের মধ্যে না করলে, বাল্যবিবাহ নিরোধ আইনে মামলা 2 বছরের মধ্যে না হলে আদালত আমলে গ্রহণ করবে না। সেই বিষয়ে সেটা কেন অসাংবিধানিক হবে না সেই জন্য রুল ইস্যু করেছে। অর্থাৎ যদি এই রুলটা অ্যাবসলিউট হয় তাহলে শুধু 2 বছর না, তাহলে যত বছর পরে এসেই এই মামলাটা ইনিশিয়েট করা হোক না কেন, সেখানে বিচারের আওতায় আনা সম্ভব। অর্থাৎ আইনগত যে লুপহোলসগুলো ছিল সেগুলো নিয়েও কিন্তু আদালত বা আদালত সংশ্লিষ্ট যারা আছেন এবং প্রিভেন্টিভ করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে প্রত্যেকটা জেলায়, ইউনো, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মহিলা বিষয়ক কর্মকর্তা, সামাজিক যে অধিদপ্তরের কর্মকর্তা, তাদেরকে নিয়ে কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছে প্রত্যেকটা এরিয়াতে, যেন তারা প্রিভেন্টিভ মেজারমেন্ট নিতে পারে।
এই প্রিভেন্টিভ মেজারমেন্টের জন্য আমাদের আরও বেশি হ্যান্ডস প্রয়োজন। আচ্ছা, মানে এখনো পর্যন্ত লোকবল সেরকম নেই যে আমরা ইমিডিয়েট অ্যাকশনে যেতে লোকবল, পারি বলে মনে হচ্ছে। লোকবলের তো আচ্ছা, আছে, লোকবল একেবারে নেই আমি সেটা বলবো না। এখানে হচ্ছে সমস্যাটা হচ্ছে যে আপনি আমি জানলে কিন্তু স্বাভাবিকভাবে যখন আমাদের পরিবারে হয় কোনো কিছু, তখন কিন্তু কেউ কিন্তু খবর দিতে চায় না যে আমরা গিয়ে খবর দিই। এটা 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 খুবই স্বাভাবিক যে আমাদের নিজেদের পরিবারেও হয়তো নিজেরা ঠেকানোর চেষ্টা করব, থামানোর চেষ্টা করব, কিন্তু এই খবরটা হয়তো আমরা দেব না। দিতে আমরা চাইবো না। রেজওয়ানা করিম স্নিগ্ধা, আপনার কাছে আসতে চাই যে মনোবিজ্ঞানীদের মতে একজন পুরুষের ব্যক্তিত্ব এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পূর্ণতা পেতে অন্তত 21 থেকে 25 বছর বয়স পর্যন্ত সময় লাগে। তার আগে বিয়ে তাকে অকালপক্ষ করে তোলে। এখন মেয়েদের তো 18 বছর সময়। আপনি একজন শিক্ষক হিসেবে আপনার কি মনে হয় যে মেয়েদেরকে 18 বছর যথেষ্ট বলে মনে করেন, নাকি তার আগে চলে আসে না তার পরে? কোনটা আপনার কাছে ঠিক বয়স বলে মনে হয়? বয়সের ঠিকটা আসলে বিয়ে দিয়ে হয় কিনা এটাই আমি আসলে জানি শুধু না। বিয়ে না, আমি এখানে শুধু বিয়ের কথা বলা হচ্ছে না, যে ব্যক্তিত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের যে না, আসলে কি জানেন, ব্যক্তিত্ব এবং ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা না মানুষের জীবন অভিজ্ঞতার উপর নির্ভর করে। আপনি অনেক সময় দেখবেন রাস্তায় যে ফুল বিক্রি করে মেয়েগুলা দারুণ স্মার্ট। আমি মাঝে মাঝে ভাবি ও যতটা স্মার্ট, এতটা স্মার্ট তো মনে হয় আমি অনেক কম বয়স হয়েছে। কারণ কি, জীবনের রূঢ় অভিজ্ঞতা তাকে এতটাই ব্যক্তিত্বকে বিকাশ করার সুযোগ করে দেয়, যেটা আমার আপনার ক্ষেত্রে হয়তো বা হয়নি। তো ব্যক্তিত্বের বিকাশের ব্যাপারটা আমার মতে মনে হয় যে ব্যক্তির জীবনের যে অভিজ্ঞতা, তার যে নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা, চিন্তা করার বিচক্ষণতা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। যে আসলে কি আমি যেটা চিন্তা করি, আপনি যেটা চিন্তা করেন, আমাদের চিন্তাগুলোও না অনেক বেশি ম্যানিপুলেটিভ। আমরা স্বাধীনভাবে চিন্তা করতে পারি কিনা এই প্রশ্নটা রাখা খুব জরুরি। এমনকি দরিদ্র অঞ্চল লাগবে না, একদম খুব উচ্চবিত্ত হয়েও আপনি চিন্তা করে দেখবেন যে আমি বা আপনি আসলে যখন চিন্তা করি, কখন নিজের জন্য চিন্তা করি নাকি বাবা কি ভাববে, মা কি ভাববে, পরিবার কি ভাববে, আমাদের ভাবনার মধ্যে অন্যের ভাবনাগুলো কিন্তু সবচেয়ে প্রথমে চলে আসে। কাজেই ব্যক্তিত্বের বিকাশ বা পরিপক্কতা এটা নির্ভর করে আমার আপনার অভিজ্ঞতার উপরে। এটা হচ্ছে আমি প্রথম বলতে চাই। আরেকটা কথা যে বিষয় নিয়ে প্রসঙ্গটা এসেছিল, দুটো জিনিস আমি একটু অ্যাড করব। দেখেন 2020 সালে নুরুন্নাহার নামে একটা মেয়ে ছিল টাঙ্গাইলে। মেয়েটার বয়স ছিল 14 বছর। মেয়েটার বিয়ে হয় একজন প্রবাসীর সাথে। পুরো দেশে এটা খুব আলোড়ন সৃষ্টি করে। 1 মাসে মেয়েটার রক্তক্ষরণ হয়, যে রক্তক্ষরণকে তার হাজবেন্ড এবং অপরাপর মানুষ খুব সেলিব্রেট করে, একজন ভার্জিন নারী পাওয়া গেছে। এই ভার্জিনিটি ওই মেয়েটাকে মৃত্যুর দিকে ধীরে ধীরে ধাবিত করে এবং মেয়েটা 1 মাসের মধ্যে মারা যায়। তাও আমরা ম্যারিটাল রেপ নামক কোনো কিছু কথা বলতে পারিনি, কারণ এই আলাপটা যখন আসতে গিয়েছে তখন আপনার কি হয়, আপনি সমাজে এই আইনের প্রস্তাবনা দিলে সেটা আমরা সবাই জানি। কাজে এই যে এখানে আরেকটা ব্যাপারও খুব গুরুত্বপূর্ণ। আপনি যে দেখছেন না যে ইনফ্লুয়েন্স, একটু আগে যে প্রশ্নটা আপনাকে করেছেন, মহিমান্বিতকরণের পেছনে নেপথ্যে এই যে উদযাপন, ভার্জিনিটির উদযাপন, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ উদযাপন। আপনি বাল্যবিবাহকে এত নিউট্রাল ভাবার কোনো কারণ নাই। আপনি দেখে নিচ্ছেন আপনি তাকে নিয়ন্ত্রণ করার যে একটা হাতিয়ার, টুলস হিসেবে কাজ করছে, এবং এটি এত মারাত্মক অসুস্থতায় পরিণত হয়েছে যে এর পরিণতিটা আমাদের জন্য এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে আমরা বুঝতে পারি না যে আপনি যাকে বিয়ে দিচ্ছেন বা যে নারী, মানে বাচ্চা, শিশু, নারী যার কথাই বলছেন, তার নিজের সম্পর্কে নিজের আইডিয়া তৈরি হয় যে ইজ্জতের ধারণা, কোড অ্যান্ড কোড। দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু ইজ্জতের ধারণা। কারণ আপনার সোসাইটি কি মনে হচ্ছে, যে যেই পরিবারেই থাকুক সে মনে করছে, ধরেন এখন সাইবার বুলিং হয় যে কোনো সময়, আপনার একটা নর্মাল ছবিও যদি চলে আসে, তার ইজ্জত খোয়া চলে যাবে, তাহলে আপনি বিয়ে দিয়ে দেন। আরে বিবাহিত নারী তো রেপ হয় না, বিবাহিত নারীর তো ইজ্জত নিয়ে বেশি কথাবার্তা হয় না এই সোসাইটিতে। ইজ্জতের পুরা দায়ভারটা তো আছে হচ্ছে আপনার অবিবাহিত নারীর। মানে মাইন্ডটা কিন্তু খুব একটা আরেকটার সাথে অতি জটিলভাবে কানেক্টেড। আমি কি বোঝাতে পারছি? তো এই পুরো প্রক্রিয়াটা একটা মালায় সুতা গাঁথা শুরু করেছে, যে প্রেক্ষিতে আপনি দেখবেন যে নারীকে বা কন্যা শিশুকে আপনি নিরাপত্তা দেওয়ার প্রসঙ্গ, কন্যা শিশুর নিজের পায়ে দাঁড়ানোর প্রসঙ্গ, এই আলাপটা ওইভাবে আসে না। আমরা যত না কন্যা শিশুর নিরাপত্তা নিয়ে সোচ্চার, ততটাই আমরা নির্বিকার থাকি আমাদের কন্যাদের কর্মসংস্থান নিয়ে, আমাদের কন্যাদের স্বাবলম্বী হওয়া নিয়ে।
কারণ স্বাবলম্বিতার পুরো দায়ভারটা আপনি তাকে, যখনই আপনি স্বাবলম্বী করতে যাবেন তখন তো এমনি এমনি বাল্যবিবাহ থেমে যাবে, তখন তো সে স্বাবলম্বী হওয়ার গল্পের দিকে যাবে। এই আলাপটা কিন্তু আমাদের তুলতে হবে। আপনারা মানে আমরা যদি আলাপটা কন্যা শিশুর বাল্যবিবাহ নিরোধ, নিরাপত্তা এগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখি, তাহলে এটা আমাদেরকে আরও জেকে বসবে। আমাদেরকে বলতে হবে যে কন্যা শিশুর স্বাবলম্বিতা নিশ্চিত করতে হবে। যদি আমরা এরকম করতে পারতাম যে আপনি স্বাবলম্বী কন্যা শিশুর না হওয়া পর্যন্ত বিয়ে দিতে পারবেন না, তাহলে গল্পটা হয়তো বা ভিন্ন হতো। তার কারণ আজকে গার্মেন্টসে যান, সেখানে কি 14 বছরের 16 বছরের মেয়েটার বয়স বাড়িয়ে কাজ করা হচ্ছে না? আপনি আজকে ওই চিংড়ি ঘেরে যান, সেখানে কি ওই কন্যা শিশু নামছে না? আজকে আপনি বাইরে যান প্রবাসী, সেখানে কি যাচ্ছে না? কারণ আমরা মেয়েরা তো কাজ করছি, কিন্তু আপনি দেখবেন এটা এই ফেনোমেনাটাই এরকম, বিয়ে দিয়ে দিলে তো আপনার কাজ করা লাগবে না, বা পড়াশোনা করতে হবে না। পড়াশোনা তো আপনি করেন না শার্লিন, আপনি পড়াশোনা করেন না, আপনি বিবাহযোগ্য হয়ে ওঠার জন্য পড়াশোনা করেন, হুইচ ইজ এ ভেরি স্যাড পার্ট। শাশ্বতী বিপ্লব, বিবাহযোগ্য হয়ে ওঠার জন্য এই যে মেয়েদের পড়াশোনা, এই টেন্ডেন্সি থেকে বাবা মারা কবে বের হয়ে আসতে পারবে? আচ্ছা, মানে এটার সাথে যোগ নিয়ে ওই আলোর থেকে বলতে চাচ্ছিলাম একটা কথা, যে আইন, অর্থনৈতিক মানে সঙ্গতি এবং বাল্যবিয়ে, এটার মধ্যে একটা নিবিড় মানে ত্রিপক্ষীয় সম্পর্ক আছে। আপনি যদি উন্নত বিশ্বের দিকে তাকান, ওয়েস্টার্ন কান্ট্রি, ইউএসএ বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, কোথাও কিন্তু বাল্য বিয়ের এজ ধরা নাই, কোনো আইন নাই। কেন নাই? কারণ প্রয়োজন নাই, প্রয়োজন হয় এক্স্যাক্টলি। কিন্তু আমাদের দেশে কিন্তু প্রয়োজন আছে, কারণ অর্থনৈতিক সঙ্গতির দিক থেকে আমরা অনেক পিছিয়ে। আবার যদি দেখেন এই যে ম্যাজিস্ট্রেটরা, যে উনিও কিছু গল্প বললেন যে বিয়ে আটকাতে চায়, আজ পর্যন্ত শুনেছেন কোনো প্রভাবশালী পরিবারের বিয়ে আটকাতে গেছে? লুবাবার বিয়ে কি কেউ আটকাতে গেছে? তো ঘোষণা দিয়ে বিয়ে। হ্যাঁ, ওই যে সাতক্ষীরার ওই শ্রমিকের যে বললো না, বিয়ে ঘটনাটা আটকাতে গিয়েছে, আটকাতে যাবে ওই সাতক্ষীরার ওই এবং তারা আফসোস করেছে চাঁপাইনবাবগঞ্জে বাকিদেরটা আটকায়নি, আমার মেয়ের বিয়েটা কেন আটকালো। অনেকগুলো ঘটনা আমি জানি যে বিয়ে আটকাতে গিয়েও আটকায় না, কারণ এত দরিদ্র পরিবার এত কষ্ট করে আয়োজন করেছে, বিয়েটা যদি ভেঙে দেয় এই পরিবারটার এই আয়োজনটা করতে পারবে না। কাজে আইন যখন গরিবের জন্য, গরিব দেশের জন্য, গরিব মানুষের জন্য, তখন এই আইন আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন? ওই যে ঘুরে ফিরে এক জায়গাতেই আসতে হয়। টোটাল সমাজ এবং রাষ্ট্র যখন নারীকে পুরুষের সমান নাগরিক হিসেবে বিবেচনা না করবে, যতদিন পর্যন্ত না করবে, এবং সকল রকমের সুযোগ সুবিধা, কর্মসংস্থান থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, এগুলো তো একটা মানে মাইন্ডসেট করে আমরা সবাই কথা বলছি, মাইন্ডসেট তো একদিনে বদলায় না, মানে এটা তো একটা দীর্ঘ প্রক্রিয়া। তো আমরা এটার মানে নেগেটিভ ইয়াগুলো কি বলা যায়, ন্যারেটিভগুলো যত বেশি প্রমোটেড হইতে দেখি, আমরা যারা এখানে 4 জন নারী খুবই চিন্তিত বাল্য বিয়ে নিয়ে এবং এসব কো রিলেশন নিয়ে, আমরা কতটা ওই চিৎকারটা করতে পারি, কতটাই যে এত এত সংস্থা, এত এত মানে অ্যাক্টিভিস্ট বলি, ফেমিনিস্ট বলি, সোশ্যাল অ্যাওয়ারনেস থাকলে তো চিৎকার করার প্রয়োজন হতো না, একদমই নেই, আইন করেও এজন্য ঠেকানো যাচ্ছে না, আমরা করছিও না। এই যে সোশ্যাল এম্পাওয়ারমেন্ট নিয়ে আপনি কাজ করছেন বহুদিন ধরে, আপনার কাছে মনে হয় যে আপনি কতজনের মধ্যে আসলে এনলাইটেন করতে পেরেছেন? অনেকের মধ্যে, কিন্তু ওই যে বললাম, আমাদের একটা মেয়ে যার বাল্যবিয়ে হওয়ার কথা ছিল, হয়নি, পরে তার একটা মানে সে নিষেধ করেছে, যেহেতু আমাদের সাথে কাজ করতো, তার স্বপ্ন ছিল আর্মিতে যাওয়ার, সে চান্স পেয়েছে। সেটার একটা ফটো কার্ড আমরা একদিন রাখতে পারি না, আমাদেরকে নামাই ফেলতে হয়েছে থেকে, ওয়েবসাইট থেকে, কারণ এত বেশি নেগেটিভ কমেন্টস করছিল ওর পরিবার থেকে, আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে। তো এটা তো মানে দেখেন, মানে একটা মেয়েকে আপনি যতই অ্যাওয়ার করেন, তার ফ্যামিলিকে যতই অ্যাওয়ার করেন, কমপ্লিট সেই যে কমিউনিটিতে বাস করে, হ্যাঁ, সেই কমিউনিটিতে তো তাকে থাকতে হয়, সেই কমিউনিটি তো আমরা সহজে বদলাতে পারি না। জি, অনেক ধন্যবাদ শাশ্বতী বিপ্লব, রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং অ্যাডভোকেট ইশরাত হাসান, আপনাদের 3 জনকেই কড়া আলাপে আসার জন্য, আজকের আলোচনার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের কড়া আলাপে, অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।